বিষয়ে মাঝে মাঝেই কথা বলবো, গল্প বলবো কিভাবে আমরা এই প্রস্তুতি নিব এবং কিভাবে আমি আমার এই সফল হয়েছি আমার চাকরি জীবনে, কিভাবে আমি এতগুলো ধাপ অতিক্রম করে এই পর্যায়ে এসেছি সে গল্পগুলো করব। তো ভালো লাগছে অনেক দিন পর এই এডুটোরিয়ান প্ল্যাটফর্মের মাধ্যমে তোমাদের সামনে আসতে পেরেছি। অসংখ্য ধন্যবাদ আরিফ এবং আব্দুল বারি ভাই, আমার ইউনিভার্সিটির বড় ভাই, তার মাধ্যমে আসলে এখানে আসতে পেরেছি। ধন্যবাদ বেনজির স্যার, তারা আমার শুভাকাঙ্ক্ষী এই প্ল্যাটফর্মে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। তো হাজী মোহাম্মদ মুহসিন হলে যখন ছিলাম তখন অনেক বন্ধুবান্ধব আমার ছিল। ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার সুবাদে অনেক বন্ধুবান্ধব রয়েছে, তারাও আজকে আমাকে সাপোর্ট করছে। তারা অনেকে হয়তো দেখছে এবং এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমি আমার বন্ধুবান্ধব শিক্ষার্থী সবার কাছে আসলে পৌঁছাতে পারছি। তো সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও, কোথা থেকে দেখছো সেটা একটু কমেন্ট করে জানাও, তাহলে হয়তো আমার এই ক্লাসটা অনেকের কাছে পৌঁছাবে এবং এই প্ল্যাটফর্মটি উপকৃত হবে এবং আমরা সবাই এই ক্লাসগুলো করতে পারবো। এখন আমরা মূল আলোচনায় চলে যাই। আজকে আমরা যে বিষয়গুলো সমাধান করব, সমাজসেবা অধিদপ্তরের ফিল্ড সুপারভাইজার 2018 সালের বাংলা প্রশ্ন। আমরা দেখি এখানে একটা প্রশ্ন এসছে। প্রথম যে প্রশ্নটা, বাংলা ভাষার অভিধান প্রথম কে রচনা করেন? তো সবাই একটু চেষ্টা করি আমরা কিভাবে প্রশ্নটা উত্তর করব। আপনারা সবাই একটু উত্তর করেন। এটা আমি একটু হিন্টস দিই কিভাবে আমরা এটা উত্তর করব, কিভাবে সহজে আমরা এটা উত্তর করতে পারি। আমাদের একটা প্রশ্ন দেখার পরে উত্তর করার সহজ উপায় হচ্ছে অপশন বাদ দেওয়া। চেষ্টা করব কিভাবে অপশন আমরা বাদ দিতে পারি। তাহলে বাংলা ভাষার অভিধান প্রথম কে রচনা করেন? এখান থেকে আমরা সুনীতি কুমার চট্টোপাধ্যায়, এটা অপশনটা আমরা বাদ দিতে পারি, সুনীতি কুমার চট্টোপাধ্যায়। এরপরে উইলিয়াম ক্যারি বাদ দিতে পারি, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বাদ দিতে পারি। তাহলে উত্তর কি হবে? উত্তর হবে ফাদার মানুয়েল। এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। কিন্তু কেন এটা সঠিক, এখান থেকে আর কি প্রশ্ন আসতে পারে সে বিষয়ে আমরা আলোচনা করব। আগে আমরা উত্তরটা বললাম, উত্তরটা আমি নিব, কমেন্টসগুলো নিব, কারা কারা উত্তরটা পেরেছো সেটা আমরা নিব। তা আগে আমি দেখি এখান থেকে আমাদের আর কি প্রশ্ন আসতে পারে। তো তার পুরা নাম একটু লিখি এখানে। ছিলেন পর্তুগিজ পাদ্রি মানুয়েল দা আসোমপুসাও। এটা তার পুরা নাম। তিনি মূলত আমাদের এখানে এসেছিলেন খ্রিস্টান ধর্ম প্রচার করার জন্য। তো তিনি মূলত চাচ্ছিলেন যে পর্তুগিজ ভাষায় আমাদের এই ভাষাগুলো কিভাবে সহজে বুঝতে পারবে, সেজন্য একটা অভিধান রচনা করার জন্য চেষ্টা করেছিলেন। তার সে ভোকাবুলারির বইয়ের নামটা একটু লিখি এখানে আমরা। ভোকাবুলিও এম ইদিওমা বেনগোল্লাই পর্তুগিজ। এটা হলো সম্পূর্ণ সে অভিধান গ্রন্থের নাম, ভোকাবুলিও এম ইদিওমা বেনগোল্লাই পর্তুগিজ। এটাই মূলত প্রথম অভিধান গ্রন্থ। তো এখান থেকে আরেকটা প্রশ্ন আসে যে বাংলা ব্যাকরণের প্রথম প্রচেষ্টা কোন গ্রন্থ? এরকম একটা প্রশ্ন যদি হয় তখন এটা উত্তর হবে বাংলা ব্যাকরণের প্রথম প্রচেষ্টা। এই অভিধান গ্রন্থের একটা অধ্যায়ে মূলত মানুয়েল দা আসোমপুসাও ব্যাকরণ নিয়ে আলোচনা করেছেন এই অভিধান গ্রন্থে। সঙ্গত কারণে এই গ্রন্থটাকে বলা হয় বাংলা ব্যাকরণের প্রথম প্রচেষ্টা। তো এখান থেকে আর কি কি প্রশ্ন আসতে পারে? একটা প্রশ্ন আসতে পারে যে এই গ্রন্থটি প্রকাশিত হয়েছিল 1743 সালে পর্তুগালের লিসবন শহর থেকে। এবং রোমান হরফে। এটুকু ফাদার
মানুয়েল দা আসাম্পু সাও সম্পর্কে আমরা জানলাম, এখান থেকে প্রশ্ন আসতে পারে। আপনারা জানান, আর কোনো কিছু যদি আপনাদের কোয়ারি থাকে এখানে সবাই কমেন্ট করেন, একটু শেয়ার করে দেন। এখান থেকে আমাদের আর কি প্রশ্ন আসতে পারে সেগুলো একটু দেখে নিই আমরা, আর কি প্রশ্ন আসতে পারে। এখান থেকে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর একটি প্রশ্ন আসবে। আমরা যদি বিস্তৃত আলোচনা করতে যাই ক্লাসটা অনেক বড় হবে, আমরা প্রশ্ন অনুযায়ী আলোচনা করার চেষ্টা করছি। তাহলে অভিধান নিয়ে এখান থেকে আর কি প্রশ্ন আসতে পারে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর একটি অভিধান গ্রন্থ রয়েছে যেটা আমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান। এটা 1965 সালে প্রকাশিত হয়। এই প্রশ্নটা আসতে পারে পরীক্ষায়, বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান কে রচনা করেন? এরপরে সুনীতি কুমার চট্টোপাধ্যায় থেকে প্রশ্ন আসতে পারে, ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ। এটা 1925 সালে প্রকাশিত হয়। এই ব্যাকরণ সংক্রান্ত এই 3টা প্রশ্ন এখান থেকে আসতে পারে বাংলা অভিধান নিয়ে। উইলিয়াম ক্যারি থেকে একটা প্রশ্ন আসতে পারে যে কোনো পরীক্ষা, প্রাইমারি, নিবন্ধন, বিসিএস এর জন্য। উইলিয়াম ক্যারি মূলত ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের প্রধান ছিলেন। ফোর্ট উইলিয়াম কলেজ এটা প্রতিষ্ঠিত হয়েছিল 1800 সালে, এবং 1801 সালে উইলিয়াম ক্যারি বাংলা বিভাগের প্রধান হিসেবে সেখানে দায়িত্ব পালন করছিলেন, এবং তিনি 2টো গ্রন্থ রচনা করেন, যে 2টো গ্রন্থ পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই 2টো গ্রন্থ কি? একটা হচ্ছে ইতিহাস মালা, আর একটা গ্রন্থ কথোপকথন। তো আমরা একটা প্রশ্ন বিশ্লেষণ করে দেখলাম যে এখান থেকে আর কি কি প্রশ্ন আমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং বিভিন্ন চাকরি পরীক্ষা আসতে পারে। তো আমি একটু কমেন্টগুলো নেই, কারা কমেন্ট করছে, কারা দেখছে আমাদের ক্লাসগুলো। শেখ সিরাজুল হক, মাহমুদ খান, আসমা তাবাচ্ছুম, সুমায়া আক্তার, অনেকেই দেখছে ক্লাসটা। কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানাও, এবং তোমাদের যারা পরিচিত আছে শুভাকাঙ্ক্ষী তাদের মধ্যে একটু শেয়ার করে দাও ক্লাসটা। অনেক বেশি ক্লাসটা এঙ্গেজমেন্ট বাড়ুক, সবাই একটু শেয়ার করো। আমরা নেক্সট প্রশ্নে চলে যাব। এরপরে আমরা প্রশ্ন দেখি যে বচন ও লিঙ্গ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়। সবাই একটু উত্তর করার চেষ্টা করো। সবাই আমরা একটু উত্তর করার চেষ্টা করি। কিভাবে আমরা একটু উত্তর করব একটু দেখি। আমরা জানি প্রত্যেক ভাষারই 4টি মৌলিক অংশ আছে। একটা হলো ধ্বনি, একটা হলো শব্দ, একটা হলো বাক্য, এবং একটা হলো অর্থ। তো আপনারা উত্তর করেন। আমি লিখে দিয়েছি প্রত্যেকটা ভাষারই প্রধান 4টি মৌলিক অংশ: ধ্বনি, শব্দ, বাক্য এবং অর্থ। তাহলে কি উত্তর হবে? আপনারা উত্তর করেন, আমি কমেন্টগুলো নিব। তো এখানে একটু আমি দেখি যে সবচেয়ে বেশি বাক্যটা আমরা জানি, বাক্য থেকে একটা প্রশ্ন আসে এখানে, সেটা হচ্ছে বাক্যতত্ত্বে কারক নিয়ে আলোচনা হয়, এটা আসতে পারে। আর ধ্বনি তত্ত্বে মূলত ধ্বনি সংক্রান্ত, অর্থাৎ ধ্বনির পরিবর্তন এবং এখানে নত্যবিধান, সত্যবিধান, এ বিষয়গুলো আলোচিত হয়। তাহলে আমরা যদি শব্দ দেখি, শব্দের মধ্যে আমরা দেখব যে সমাস, এখানে প্রকৃতি ও প্রত্যয়, এখানে উপসর্গ, অনুসর্গ, এখানে বচন, লিঙ্গ,
পদ, ধাতু, অনেকগুলো বিষয় আলোচনা হয়। তাহলে আমরা যদি এখানে বাক্য এবং এখানে ধ্বনি এবং শব্দ এই তিনটা থেকে বেশি বেশি প্রশ্ন আসে, তো বাক্য আর ধ্বনিটা মনে রাখলে শব্দ তো মনে থাকবেই। এই হলো আমাদের মানে গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে আমরা এখানে একটু উত্তর করি। সবাই একটু কমেন্টস করে আপনারা জানান যে কি উত্তর হবে। অনেকে উত্তর করেছে আব্দুস সালাম, সময়ের লিপিকর, শেখ সিরাজুল হক, মাহবুবা খাতুন, আব্দুস সামাদ, অনেকে উত্তর করছে, শারমিন আক্তার, রুবি আক্তার। তো ধন্যবাদ যারা কমেন্ট করছে এবং সবাই শেয়ার করছে, আশা করছি। তাহলে আমাদের এটা উত্তর হবে হচ্ছে রূপতত্ত্ব। রূপতত্ত্ব, আশা করছি সবাই এটা পেরেছে এবং অনেকেই ভুল দিয়েছে, তারা একটু সংশোধন করে নিবে যে কোনটা উত্তর হবে। আমরা নেক্সট প্রশ্নে চলে যাই। লেক্সিকোগ্রাফি এর বাংলা পারিভাষিক শব্দ কি? সবাই আপনারা উত্তর করার চেষ্টা করেন, ক্লাসটা বেশি বেশি শেয়ার করেন, অনেকের কাছেই যেন ক্লাসটা পৌঁছায়। আমরা পড়ছি, মাঝে মাঝে একটু গল্প করা প্রয়োজন, কিভাবে আসলে আমরা প্রস্তুতি নিব। যদি আমরা এই প্রশ্নগুলো ব্যাখ্যা বিশ্লেষণ করি তাহলে একটা পরীক্ষায় কোন ধরনের প্রশ্ন আসে সেটা আসলে সহজে বোঝা যায়, এবং একটা প্রস্তুতি নিতে গেলে কোন প্রশ্নগুলো বেশি গুরুত্বপূর্ণ এটাও আসলে উপলব্ধি করা যায়। এমনিতে টপিক ভিত্তিক পড়ার পাশাপাশি যদি আমরা প্রশ্নগুলো অ্যানালিসিস করি, ব্যাখ্যা বিশ্লেষণ করি, সেটা আমাদের জন্য ফলপ্রসূ। তো অনেকে আমার শিক্ষার্থীরা আজকে আমার ক্লাস দেখছে, আমার বউ আমার ক্লাস দেখছে। বউ বলেছে যে ক্লাস ভালো না হলে বদলি করে নাকি প্যাকেজে নিয়ে যাবে। যেহেতু আমার বউ চাকরি করে প্রাইমারিতে, তো ক্লাসটা ভালো হওয়া দরকার। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে ক্লাস কেমন হচ্ছে, না হলে কিন্তু খুলনায় থাকা যাবে না, বদলিও যেতে হবে। তো তোমরা সবাই একটু শেয়ার করো, ক্লাসটা জানাও কেমন হচ্ছে। এরপরে আমরা যাই লেক্সিকোগ্রাফি। লেক্সিকোগ্রাফি এটা অভিধান তত্ত্ব। লেক্সিকোগ্রাফি শব্দের পারিভাষিক শব্দ অভিধান তত্ত্ব। সবাই একটু উত্তর করার চেষ্টা করো, বাকিগুলো কেন হবে না। এবং এখান থেকে আর কি প্রশ্ন আসতে পারে আমাদের? ভাষাতত্ত্ব ইংরেজি আসতে পারে, লিঙ্গুইস্টিক এটা আসতে পারে, এরপরে ধ্বনিতত্ত্ব, ফোনোলজি, এরপরে বাক্যতত্ত্ব, সিনট্যাক্স। ঘুরে ফিরে এগুলো আসতে পারে পরীক্ষায়। একটা এসেছে মানে হচ্ছে ওইটা নাও আসতে পারে, বাকি তিনটা থেকে যে কোনো একটা আসতে পারে। এখান থেকে আর একটা প্রশ্ন হতে পারে ধ্বনি বিজ্ঞান, ফোনেটিক্স। এর বাইরে এখান থেকে আর প্রশ্ন আসার সুযোগ তেমন নেই। এগুলো পড়লেই আশা করি এখান থেকে প্রশ্ন আসবে, যদি এখান থেকে কোনো প্রশ্ন আসে। এরপরে আমরা নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। একটু কমেন্টগুলো নিয়ে নিই যারা উত্তর করেছো, দেখি। অভিধান তত্ত্ব, অনেকে ম্যাক্সিমাম সঠিক বলেছে। আশিকুর রহমান, রবিউল শিকদার, সোহেল আহমেদ, সুমায়া আক্তার শেয়ার করছে অনেকেই। ধন্যবাদ যারা ক্লাসটা শেয়ার করছে। এরপরে আমরা পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। ষড়ঋতু শব্দের সন্ধিবিচ্ছেদ কি? আসলে অনলাইন প্ল্যাটফর্মে এভাবে আনুষ্ঠানিকভাবে ক্লাস আগে নেওয়া হয়নি, এই প্রথম কোনো এরকম অনলাইন প্ল্যাটফর্মে ক্লাস নিচ্ছি। তো সবসময় আমার শিক্ষার্থীদের আমি তুমি বলতে অভ্যস্ত, সবসময় বলে আসছি, যেজন্য হয়তো বারংবার তুমি এবং আপনি মিলিয়ে যাচ্ছে। এটা সবার কাছে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার জন্য আহ্বান করছি। এরপর থেকে আপনি করে বলার চেষ্টা করছি। তো এটা একটা বিরাট প্ল্যাটফর্ম, এখানে অনেকেই ক্লাসটা দেখছে, সঙ্গত কারণে সেখানে আপনি সম্বোধন করাটাই শ্রেয়। তো দেখো এইখান থেকে ষড়ঋতু শব্দের সন্ধিবিচ্ছেদ কি,
সবাই একটু উত্তর করার চেষ্টা করো। আমি এটার ব্যাখ্যা বলবো এবং এটা আরো কতগুলো করা যায়, একটা সন্ধি থেকে কতগুলো সন্ধি বিচ্ছেদ করতে পারে সেই নিয়মটা আমরা দেখব। তো দেখো, একটা নিয়ম আমরা দেখি এখানে, 3 = 1। এই নিয়মের মধ্য দিয়ে আমরা অনেকগুলো ব্যঞ্জন সন্ধি করতে পারবো। তৎসম ব্যঞ্জন সন্ধির একটা নিয়ম, সেটা কেমন? 3 = 1, ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ, বর্গীয় জ, ঝ, য়, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য, ত, থ, দ, ধ, দন্ত ন, প, ফ, ব, ভ, ম। তো এখানে আমরা দেখব, এখানে ড এর পাশে ডয় বিন্দু র হবে এবং ঢ এর পাশে ঢয় বিন্দু র এবং ত এর জায়গায় খণ্ড ত। 3 = 1 অর্থাৎ যদি আমরা একটা শব্দ এখানে দেখি, সদানন্দ। সদানন্দ শব্দটাকে যদি আমরা ভাঙি, তাহলে সৎ যোগ আনন্দ। অথবা যদি আরেকটা শব্দ আমরা লিখি, বাগদান, তাহলে এটা ভাঙলে হয় বাগ যোগ দান। সবাই একটু কমেন্ট করেন। সবাই, আমি এখন উত্তর দাগাইনি, সবাই আপনারা একটু কমেন্ট করে জানান কোনটা উত্তর হবে। আমরা একটা নিয়ম শিখছি, তার মধ্য দিয়ে আমরা অনেকগুলো সন্ধি করতে পারবো। তাহলে আমরা যখন শব্দ দেখছি যেখানে দ, অর্থাৎ এখানে যখন দ দেখছি, তাহলে এই 3 হয়ে যাবে 1, 3 হয়ে যাবে 1। এখানে যখন আমরা দেখছি গ, তাহলে এই গ, এই 3 হয়ে যাবে 1। ঠিক আছে, এভাবে হবে। যেমন যদি আমরা আরেকটা উদাহরণ দেখি, নিজন্ত। তাহলে নিজন্ত, এখানে আমরা 3 নাম্বার যে বর্গীয় জ, এটা 3 নাম্বার আছে। একটা বর্গের 3 নাম্বার বর্ণ হচ্ছে বর্গীয় জ। এই বর্গীয় জ এর জায়গায় কি হবে? এখানে হবে চ। এখানে যেখানে বর্গীয় জ আছে এখানে চ হবে। তাহলে কেমন হবে? নিজ যোগ অন্ত। তাহলে এখন সবাই একটু উত্তর করো। আপনারা সবাই একটু উত্তর করেন, কিভাবে আমরা এখন উত্তরটা বের করব। আমি অনেকগুলো উদাহরণ বলেছি, এখন সবাই উত্তর করেন, আমি দেখব। আমি একটু কমেন্ট পড়ে আসি। সজীব হাসান, অনামিকা বড়ুয়া, আব্দুস সামাদ, মাসুরা খাতুন। মাসুরা খাতুন আমার বউ, সেও কমেন্ট করছে এবং সেও দেখছে। সবাই নাকি স্টুডেন্ট, এখানে সমস্যা নাই। সমস্যা তো থাকতেই পারে। আমার অনেক স্যার আছেন, তারা হয়তো ক্লাসটা দেখছে, যে খলিল কেমন ক্লাস নেয় সেটা হতে পারে। অনেক শুভাকাঙ্ক্ষী রয়েছে। তো ধন্যবাদ সবাইকে যারা ক্লাসটা শেয়ার করছে, অনেকে কমেন্ট করছে। আমাদের এঙ্গেজমেন্ট আস্তে আস্তে বাড়ছে। সবাইকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। রুবি আক্তার, মারিয়াম, মিতা সরকার, সবাই কমেন্ট করছে। সবাই কমেন্ট করেছে, আমরা কমেন্টটা নিচ্ছি। গ, অ্যাবসলিউটলি রাইট, গ উত্তর করেছে ম্যাক্সিমাম। শর্ট যোগ ঋতু, এটা হচ্ছে ষড় ঋতু। আমরা যদি এখানে এমন আরেকটা উদাহরণ দেখি, তাহলে আমাদের এটা আরো পরিষ্কার হবে। অর্থাৎ সরানন, যখন আমি লিখলাম সরানন, তাহলে এই যে ডয় বিন্দু র, এর 3 নাম্বার বর্ণ হচ্ছে ডয় বিন্দু র, এর 1 নাম্বার হচ্ছে ট, অর্থাৎ ট, ঠ, ড। ড এর অথবা কি দিব আমরা? ডয় বিন্দু র। তাহলে এটা যদি আমরা এখন সন্ধি বিচ্ছেদ করি, তাহলে হয় শর্ট যোগ আনন, সরানন। ঠিক আছে, তাহলে আমরা আশা করছি এখান থেকে কোনো প্রশ্ন আসলে আমরা পারবো। আমরা নেক্সট স্লাইডে চলে যাব।
চক্ষু দান করা বাগধারাটির অর্থ কি? এটা আমরা খুব বেশি বিশ্লেষণ করার জায়গা নাই, এটা আমরা উত্তরটা নিব। দেখি সবাই একটু উত্তর করার চেষ্টা করি যে চক্ষু দান করা বাগধারাটার অর্থ কী হবে। এটা একটা মুখস্থ করার বিষয়, এখানে খুব বেশি ব্যাখ্যা করার প্রয়োজন নাই। সবাই একটু কমেন্ট করে জানাও, দ্রুত 30 সেকেন্ডের মধ্যে উত্তর করার চেষ্টা করো। চক্ষু দান করা অর্থাৎ চুরি করা, অর্থাৎ এটা হচ্ছে উত্তর হবে চুরি করা। কমেন্টটা নিচ্ছি দেখি। চুরি করা, শারমিন আক্তার, অনামিকা বড়ুয়া, পড়শি, এমডি মাসুদ স্যার ভালোবাসা জানিয়েছে, বৃষ্টিশীল ভালোবাসা জানিয়েছে। আমার শিক্ষার্থী অনেকেই দেখছে, তারা ভালোবাসা জানাচ্ছে। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এই প্ল্যাটফর্মের সাথে যুক্ত হচ্ছ। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। ভবিষ্যৎ না ভেবে কাজ করে যে তাকে এক কথায় কি বলে? এই প্রশ্নটাও খুব বেশি ব্যাখ্যার প্রয়োজন না, এখানে আমরা উত্তরটা নিব। সবাই একটু কমেন্ট করে জানাও এটা উত্তর কি হবে। ভবিষ্যৎ না ভেবে কাজ করে যে তাকে এক কথায় কি বলে? সবাই একটু উত্তর করো, আমরা এই উত্তরটাও নেব। খুব বেশি ব্যাখ্যার এখানে প্রয়োজন হবে না। সবাই একটু কমেন্ট করো, শেয়ার করো, যারা পরিচিত আছে সবাইকে একটু জানিয়ে দাও। খলিল স্যার ক্লাস নিচ্ছে, মিতা সরকার, সময়ের লিপিকর, পড়শি, অনেকে উত্তর করছে। অসংখ্য ধন্যবাদ যারা আমার সাথে যুক্ত হয়েছে এবং আমাকে সাপোর্ট করছে। আসলে সাপোর্ট দরকার। অনলাইন প্ল্যাটফর্ম এমন একটি জায়গা যেখানে সাপোর্ট ছাড়া আসলে সম্ভব না। সবাই সাপোর্ট করলে আসলে নেওয়া যায়। আমরা যখন এই ক্যামেরার সামনে দাঁড়িয়েছি, সবার সাথে যদি এঙ্গেজমেন্ট না হয়, উত্তর না করো, তাহলে কিন্তু আসলে ক্লাসটা ভালো হবে না। মনে হচ্ছে যেন আমি কোনো একটা মানে অভিনয় করছি, কোনো একটা জায়গায় নাটক বা সিনেমা শুটিং আছে, এরকম মনে হচ্ছে। এখানে আমাকে বিভিন্নভাবে বিভিন্ন কিছু ডেলিভারি দিতে হচ্ছে। এখানে তো আসলে অনলাইনে একরকম এঙ্গেজমেন্ট এবং অফলাইন আর একরকম এঙ্গেজমেন্ট হয়। সঙ্গত কারণে সবাই সাপোর্ট করলে আমরা ক্লাসটা আরও ভালো করতে পারবো, আরও বেশি প্রাণবন্ত করতে পারবো। মাঝখানে মাঝখানে অবশ্যই গল্প হবে, মজার কথা আমরা বলবো যে কীভাবে ক্লাসটাকে আরও প্রাণবন্ত করা যায়। এই জন্য সকলের সাপোর্ট দরকার। তো আশা করছি আপনারা সবাই আমার সঙ্গে আছেন এবং আমরা ক্লাসটা সামনে কন্টিনিউ করছি। এলে উত্তরটা ম্যাক্সিমাম করেছে অবিমিশ্রকারী। কেউ গ দিয়েছে, আসলে গ হবে না, এটা অপরিণামদর্শী। এই উত্তরটাও অনেক জায়গায় আছে, কিন্তু এটা আসলে ব্যাকরণগতভাবে এটা সঠিক হবে না। ব্যাকরণগতভাবে এটা সঠিক হবে না। সঠিক হবে হচ্ছে ব্যাকরণগতভাবে সঠিক হবে অবিমিশ্রকারী। এটা আসলে সঠিক উত্তর। অপরিণামদর্শী কিন্তু সঠিক হবে না, যদিও খুব কাছাকাছি অর্থ, কিন্তু এটাকে সঠিকভাবে নেওয়া যাবে না। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। এখানে একটু বলে দিই, অবিসংবাদী যার আসলে যার সম্পর্কে কোনো রিপোর্ট নেই, যাকে একদম খাঁটি নির্ভেজাল যে মানুষ, তাকে বলা হয় অবিসংবাদী। আর যার কোনো ভাবনা নেই সে হচ্ছে নির্ভাবনা। ঠিক আছে? আর অপরিণামদর্শী এবং অবিমিশ্রকারী দুটোই যে ভবিষ্যৎ না ভেবে কাজ করে যে বলা যায়, কিন্তু সঠিক একদম অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে অবিমিশ্রকারী। ঠিক আছে, আমরা পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। নিচের কোন বানানটি শুদ্ধ? নিচের কোন বানানটি শুদ্ধ? নিচের কোন বানানটি শুদ্ধ এই বিষয়টি আমি বলবো। বলার আগে একটি গল্পের অবতারণা করি। বানানটা দেখে আসলে আমার মনে হলো যে গল্পটা হয়তো প্রয়োজন বা তোমাদের ভালো লাগবে। তো আমি যখন বিসিএস এর ভাইবা পরীক্ষা দিচ্ছিলাম 2016 সালে, তখন সে ভাইবা বোর্ডে আমাকে বিভিন্নভাবে প্রশ্ন করে জর্জরিত করছিল এবং আমাকে যতভাবে হেয় করা যায়, যতভাবে আমাকে বিপদে ফেলা যায়, তো সেরকমভাবে তারা সবটা করেছিল। ওই বোর্ডের যারা কর্মকর্তা বা যারা স্যাররা ছিলেন, সেখানে আমাকে একটু বানানো জিজ্ঞেস করা হয়েছিল, সেই প্রসঙ্গে কথাটি বললাম। তো যখন আমি ভাইবা বোর্ডে ঢুকেছি, তো আমি এত ভয় পাচ্ছিলাম যে আমি সালাম দিতেই ভুলে গেছিলাম ভাইবা বোর্ডে। এবং তারা চা খাচ্ছিল বলে খুব একটা সমস্যা হয়নি, তারা মনে করছিল মনে হয় সালাম দিয়েছে, স্যাররা খুব একটা কিছু মাইন্ড করেনি। আমিও বুঝতে পারিনি যে আসলে কী হলো। তো তারা আমাকে বসতে বলে নাই, তারা আমাকে দাঁড়াইতে বলছে এবং বলছে তুমি একটা ভাওয়াইয়া গান বলো। আসলে আমরা এই যুগের ছেলে মেয়ে তো ভাওয়াইয়া গান ওইভাবে শিখিও না, জানিও না। তো ভাওয়াইয়া গান নিশ্চয়ই আমি পারিনি। বললাম স্যার দুঃখিত, আমি এটা জানি না।
তো তারা আমাকে বসতে বলছে না, বলছে তুমি একটা প্রশ্নের উত্তর না পারা পর্যন্ত তোমাকে বসতে বলবো না। তো সেখানে আমাকে এই আদ্যাক্ষর এই বানানটি আমাকে জিজ্ঞেস করেছিল, যদিও সেটা আমি সঠিক করেছিলাম, তবু আমাকে তারা বসতে দেয়নি। তারা আমাকে বসতে দিল কখন, যখন আমি একটা কঠিন প্রশ্নের উত্তর পারলাম। তখন প্রশ্নটা কেমন, তখন ফেব্রুয়ারি মাস, বলছে যে আচ্ছা তুমি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ো, তোমার পাশেই তো বাংলা একাডেমি, এখন ওখানে বইমেলা হচ্ছে, তুমি কি বইমেলায় গেছো? বললাম জি স্যার, অবশ্যই বইমেলায় গিয়েছি। তো তখন সচিব স্যার বলে, স্যার এই ছেলের মুখের দিকে তাকায় মনে হয় ও বইমেলায় যায়নি। কি অবস্থা, মুখের দিকে তাকায় বুঝে ফেলে যে আমি বইমেলায় যাইনি। এরপরে বলে যে আচ্ছা তুমি কি কোনো বই কিনেছো? জি স্যার, অবশ্যই আমি বই কিনেছি। পাশ থেকে একজন বলে কি স্যার এই ছেলের মুখের দিকে তাকায় মনে হয় ও বই কিনে নাই। তো মুখের দিকে তাকায় সব বুঝে ফেলে, কি অবস্থা একটা। তো বললাম স্যার, আমি খুব জোর দিয়ে বললাম স্যার আমি বইমেলায় গিয়েছি, বইও কিনেছি। তাহলে কি বই কিনছো, একটা বইয়ের নাম বলো তো। আমি একটা বইয়ের নাম বললাম, যে মহান সতীর্থ শামসুর রহমান সৈয়দ শামসুল হক। এই বইটার নাম শোনার পরে তিনজন বোর্ডের স্যার সবাই সবার দিকে তাকাতাকি করে, কারণ এই বইটার নাম স্যাররা কখনোই শোনে নাই। ওই দিন সকালে আমি প্রথম আলো পত্রিকা থেকে এই বইয়ের নামটা পড়ে আসছিলাম, এবং এই বইটার নাম বলার পরে স্যাররা আমাকে কোনো প্রশ্নই করতে পারে নাই, কারণ তারা তো এই বইটা কখনো পড়েও নাই, নামও জানে না। ওই দিন প্রথম পত্রিকায় প্রকাশিত হয়েছে বইয়ের নামটা। তা আমি এই প্রশ্নটা মানে উত্তরটা বলার পরে স্যারা স্যাটিসফাইড হলো, এবং তারা আমাকে কোনো প্রশ্ন করতে না পেরে আমাকে বসতে বললো। তা আসলে সেই প্রসঙ্গে কথাটি বললাম, যে সেখানে আমাকে আদ্যাক্ষর এই বানানটিও জিজ্ঞেস করা হয়েছিল। এই বানানটা এখানে সঠিক আছে, আদ্যাক্ষর এটাও সঠিক। এখানে দুটো বানান, সবাই একটু কমেন্ট করো কোনটা সঠিক হবে। সেটা হচ্ছে যে আদ্যাক্ষর এটাও সঠিক, এবং আবিষ্কার এটাও সঠিক। এখানে দুটো বানান সঠিক আছে। আসলে কোনটা পরীক্ষায় নেবে সেটা আমরা জানি না, কিন্তু এই দুটো বানান এখানে শুদ্ধ। একটা হচ্ছে আদ্যাক্ষর, একটা হচ্ছে আবিষ্কার। এবং এই বানানটা সঠিক হবে হচ্ছে অত্যধিক, এবং এই বানানটা সঠিক হবে অদ্যাপি। আমরা একটু কমেন্টগুলো নেই যারা উত্তর করেছে। শাহনাজ রহমতুল্লাহ, সাইদুর রহমান, শুকুর, এমডি আসাদ, অনেকেই কমেন্ট করছে। ধন্যবাদ সবাইকে আমাকে সাপোর্ট করার জন্য, এবং এই অনলাইন এডুটোরিয়াল প্ল্যাটফর্মে থাকার জন্য ধন্যবাদ। সবাই একটু শেয়ার করো, বেশি বেশি কমেন্ট করো, যাতে আমরা ক্লাসটা আরও বেশি ভালো করে নিতে পারি এবং আরও প্রাণবন্ত করতে পারি। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। পদ্মের সমার্থক শব্দ কোনটি? এটাও খুবই সহজ একটি প্রশ্ন, এবং এখানে খুব বেশি ব্যাখ্যা বিশ্লেষণের প্রয়োজন হয় না। সবাই একটু উত্তর করো, এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে। সবাই আপনারা একটু উত্তর করেন, কি উত্তর হবে, আমরা একটু উত্তরগুলো নিব। তাহলে পদ্মের সমার্থক শব্দ কি হবে দেখি, আমরা কমেন্টগুলো নিব। পদ্মের সমার্থক শব্দ হবে হচ্ছে অরবিন্দ। এটাও সঠিক উত্তর হলো অরবিন্দ, সঠিক। কিন্তু বাকিগুলো কেন হবে না, এবং এখান থেকে আর কি প্রশ্ন আসতে পারে সেটা একটু আমরা দেখি। মনসিজ এই শব্দের অর্থ হচ্ছে মন থেকে জাত, মন থেকে জাত। অঞ্জন শব্দ বা অঞ্জন একই শব্দের সমার্থক, অঞ্জন এটা শব্দের অর্থ হচ্ছে কাজল বা কালো। এরপরে জলধর এই শব্দের অর্থ হচ্ছে মেঘ। তো অরবিন্দর পাশাপাশি তিনটা শব্দ থেকে যদি কোনো প্রশ্ন আসে তাহলে এরকম প্রশ্ন আসতে পারে, জলধর শব্দের অর্থ কি, বা মনসিজ শব্দের অর্থ কি, এভাবে আসতে পারে। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। যারা উত্তর করছে অনেকেই মিতা সরকার, রুমা আক্তার, শারমিন আক্তার, রুবি আক্তার, মারিয়াম, সাবিনা, ইয়াসমিন, সাইমা, অনেকেই কমেন্ট করছে। ধন্যবাদ যারা আমাদের সাথে আছে, ক্লাস করছে। বেশি বেশি একটু শেয়ার করার জন্য আহ্বান করছি। আপনারা সবাই একটু শেয়ার করেন। আমার শিক্ষার্থী যারা আছে, শুভাকাঙ্ক্ষী আছে, সবাইকে একটু ক্লাসটি শেয়ার করার আহ্বান করছি। এরপরে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। কোনটি তৎসম শব্দ? কোনটি তৎসম শব্দ? সবাই একটু আপনারা উত্তর করেন যে এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে। সবাই একটু উত্তর করার চেষ্টা করেন। আমার অনেক শিক্ষার্থী বা বন্ধুরা অনেকে আছে আজকের এই প্ল্যাটফর্মে আমাকে দেখছে, কিন্তু তারা একটু অবাক হয়তো হচ্ছে যে খলিল স্যারের চুলগুলা কোথায় গেল।
স্যারের এমন চুলের অবস্থা তো দেখিনি। যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম তখন প্রায় বাবলি চুলের মতো ছিল, এবং যখন হাতেম আলী কলেজে কর্মরত ছিলাম তখনও বেশ মাথায় চুল ছিল, কিন্তু এখন চুলগুলা কোথায় গেল? যখন উল্টো দিকে ফিরে ক্লাস নিচ্ছি তখন তো দেখা যাচ্ছে যে কেমন একটা ফাঁকা মাথা আর কি। তো যাই হোক, সময়ের পরিবর্তন, সময়ের পালাক্রমে সব কিছুই পরিবর্তন হয়। আমিও পরিবর্তন হয়েছি, তবুও এই প্ল্যাটফর্মের মাধ্যমে অনেকের কাছে পৌঁছাতে পারছি আমি। এই জন্য রেটোরিয়ান এই প্ল্যাটফর্মে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আমাকে এই সুযোগ করে দেওয়ার জন্য। যাই হোক, আমরা পরবর্তী এই প্রশ্নের উত্তরে চলে যাই। অনেকেই হয়তো উত্তর করছে, সবাই একটু উত্তর। মিতা সরকার, আর রুকসি এবং আব্দুল বারী, সন্ধ্যা, অনেকেই উত্তর করছে মানব। রাইট, মানব, অ্যাবসলিউটলি রাইট, মানব উত্তর হবে। কিন্তু আমরা অনেক বইয়ে দেখছি এটা ভুল উত্তর করা আছে, তারা অনেকেই এইটা উত্তর করেছে, কিন্তু উত্তর হয় মানব। এটা সঠিক। দোকানদার শব্দটা আসতে পারে পরীক্ষা, এটা হচ্ছে ফার্সি, মূলত ফার্সি শব্দ। বাজনা এবং ব্যাঙাচি এই দুটো হচ্ছে দেশি শব্দ। তো মনু, সঠিক উত্তর হচ্ছে মনু যোগ অ বা ইষ্ণ, এখান থেকে হয়েছে মানব। মনু যোগ, এইভাবে শব্দটি গঠিত হয়েছে। এটা হচ্ছে মূলত সংস্কৃত প্রত্যয়, সেখান থেকে এটা সংস্কৃত বা তৎসম শব্দ হিসেবে মূলত গঠিত হয়েছে, এবং এটা সঠিক হবে মানব তৎসম শব্দ। পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি আমরা। ম্যাক্সিমাম সঠিক উত্তর করেছে। কোনটি লিঙ্গান্তর হয় না? এটা খুবই সহজ এবং বহুবার এসছে চাকরির পরীক্ষায়, এবং এটা নিবন্ধন, প্রাইমারি পরীক্ষা সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্নটা বারংবার এসেছে। আমরা একটু উত্তরটা নিব, সবাই একটু উত্তরগুলো দেওয়ার চেষ্টা করি আমরা। আপনারা যারা আছেন একটু কমেন্ট করেন এবং বেশি বেশি একটু শেয়ার করেন, ক্লাসটা শেয়ার করেন। ক্লাসটা বেশি শেয়ার হচ্ছে না, তাহলে তো আমাকে বদলি হতে হবে, তাছাড়া তো আসলে খুলনায় থাকা যাবে না। বউ বলছে যে সর্বোচ্চ শেয়ার হবে, বেশি লোক দেখবে, নাহলে তো বলবে যে তোমার তো ক্লাস ভালো হচ্ছে না, লোকজন দেখে না তোমার ক্লাস, কি ক্লাস নাও। তো সবাই একটু শেয়ার করো, একটু কমেন্ট করো, আমার সাথে একটু যুক্ত হও, তাহলে আমার ক্লাসটা নিতে আরও সুবিধা হবে এবং বুঝবো দেখো আমার ক্লাসটা কেমন হচ্ছে। আমি এই বললাম আজকে প্রথম কোনো আনুষ্ঠানিক কোনো অনলাইন প্ল্যাটফর্মে ক্লাস নিচ্ছি। বহু জায়গায় আমি গিয়েছি, বাংলাদেশের বহু জেলা আমি ঘুরেছি, চাকরির বহু ক্লাস নিয়েছি, কিন্তু এভাবে অনলাইন প্ল্যাটফর্মে ক্লাস নেওয়া হয়নি। এজন্য তোমাদের সাপোর্ট দরকার, তোমাদের সহযোগিতা দরকার। তোমরা বেশি বেশি সাপোর্ট করলে, ক্লাস কেমন হচ্ছে জানালে আরও উপকার হবে। আরও কিভাবে ভালো ক্লাস নিতে পারবো, আকর্ষণীয় ক্লাস নিতে পারবো, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, তাহলে আমার জন্য সুবিধা হবে। তো অনেকেই কমেন্ট করছে কবিরাজ, সঠিক উত্তর গ। আমার বউ কমেন্ট করছে, বউ কমেন্ট করলে তো হবে না, মাশাআল্লাহ সুন্দর ক্লাস। সে শুধু যদি বলে সুন্দর ক্লাস তাহলে তো হবে না, আরও সবার কাছ থেকে কমেন্ট প্রত্যাশা করছি। যারা আমার শিক্ষার্থী শুভাকাঙ্ক্ষী যারা আছে অনেকেই কমেন্ট করছে। মাসুরা রহমান, সমীরণ সরকার, আসমা তাবাচ্ছুম, শারমিন আক্তার আমার ম্যাডাম, সে ক্লাস দেখছে আমার। 33তম বিসিএস, 32তম বিসিএস ম্যাডাম ক্লাস দেখছে। ম্যাডাম বলছে যে খুব ভালো ক্লাস হচ্ছে। বুঝতে পারছি না আসলে কেমন ক্লাস হচ্ছে। সবাইকে ধন্যবাদ সাপোর্ট করার জন্য। আমরা উত্তরে যাই। আমাদের উত্তর হবে হচ্ছে কবিরাজ, সঠিক উত্তর হবে কবিরাজ। কবিরাজ, সঠিক উত্তর কবিরাজ। এরকম আরও কিছু শব্দ রয়েছে যেগুলো আসলে লিঙ্গান্তর হয় না, যেমন হচ্ছে কবিরাজের সাথে যদি বলি কৃতদার, অথবা যদি বলি অকৃতদার, এবং আরও যদি আমরা বলি নারীবাচক শব্দ আছে সতীন, সৎমা, সদভা, এগুলো আসলে লিঙ্গান্তর হয় না। তো অধিকাংশই সঠিক উত্তর করেছে মণিমুক্তা, শেখ সিরাজুল হক। খুব সুন্দর সহজ সরল একটি বোঝার উপযোগী ক্লাস হচ্ছে, অসাধারণ ক্লাস। আশা করি ম্যাম সন্তুষ্ট হবে। আমাকে বলছে যে ম্যামও সন্তুষ্ট হবে, তার মানে হচ্ছে খুলনায় থাকা যাবে মনে হচ্ছে। ধন্যবাদ কমেন্ট করার জন্য। তাহলে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। পরবর্তী প্রশ্ন, দর্শন মাত্র কোন ধরনের সমাসের উদাহরণ? এটা খুব কমন একটি প্রশ্ন, এটাও বারংবার পরীক্ষায় এসেছে। সবাই একটু
আপনারা উত্তর করেন। এটার উত্তর, সঠিক উত্তর কি হবে সবাই একটু আমরা কমেন্ট করার চেষ্টা করি। আচ্ছা, তাহলে আমরা একটু সমাসগুলো একটু ব্যাখ্যা করি। আমরা দেখি এখানে সঠিক উত্তর আমরা নিব, আপনারা একটু কমেন্ট করেন, আমি একটু ব্যাখ্যা করার চেষ্টা করছি। নিত্য সমাস সঠিক উত্তর হবে নিত্য সমাস। কেন হবে নিত্য সমাস? কাকে বলে? মূলত যে সমাসে ব্যাস বাক্যের প্রয়োজন হয় না, ব্যাস বাক্যের প্রয়োজন হয় না, ব্যাস বাক্যের প্রয়োজন হয় না, সেটাই হচ্ছে নিত্য সমাস। সেটা হচ্ছে নিত্য সমাস। তাহলে এই দর্শন মাত্র এটা ব্যাস বাক্যের প্রয়োজন নেই। তা আমরা একটা শর্ট টেকনিক যদি আমরা জানি, যদি কোনো শব্দের শেষে আমরা মাত্র দেখি অথবা অন্তর দেখি, তাহলে আমরা বুঝবো সেটা হচ্ছে নিত্য সমাস। কেমন সেটা? দর্শন মাত্র জায়গায় আমরা যদি লিখি নাম মাত্র, চাহিবা মাত্র, অথবা বলা মাত্র, তাহলে এগুলো সবই হচ্ছে নিত্য সমাস। মাত্র আছে দেখেছি আমরা, দুটো শব্দ ব্যতিক্রম, যে দুটো শব্দ আসলে ভুল, কেবলমাত্র, শুধুমাত্র, এই দুটো শব্দই ভুল। তা আমরা বললাম যে মাত্র দেখলেই বুঝবো নিত্য সমাস, কিন্তু এই দুটো শব্দের ক্ষেত্রে ব্যতিক্রম, কারণ শব্দ দুটোই আসলে ভুল। তো অনেকে উত্তর আমরা করছি নিত্য সমাস, ঠিক আছে, নিত্য সমাস অধিকাংশ উত্তর করছে। আমাদের লাইভ ক্লাস হচ্ছে, সবাই আপনারা একটু শেয়ার করেন। শেয়ারের সংখ্যা কমে যাচ্ছে কেন বুঝতে পারছি না, যারা লাইভ দেখছে সেটাও সংখ্যা আরও একটু বাড়ার প্রয়োজন। সবাই আমরা একটু ক্লাসটা শেয়ার করে দিই, তাহলে অনেকেই দেখতে পাবে ক্লাসটা। সবাই একটু কমেন্ট করি। খুব সুন্দর ক্লাস হচ্ছে ভাইয়া। এমডি সোহাগ, হাফসা ফারজানা কাকলি নিত্য সমাস, এমডি আশিকুর রহমান, খ, তাহিরা সুলতানা, রোমা আক্তার কমেন্ট করছে অনেকেই, তারা সঠিক উত্তর দিচ্ছে নিত্য সমাস। আর একটা বললাম যে অন্তর দেখলে আমরা বুঝবো, অন্তর দেখলে সেটা হচ্ছে নিত্য সমাস। তাহলে সেটার ব্যাখ্যা কেমন হবে সেটা একটা উদাহরণ আমরা দেখি। যেমন যদি বলি আমরা গ্রামান্তর, গ্রামান্তর, ভাষান্তর, এগুলো যদি দেখি আমরা, তারপরে তবে দুটো শব্দ ব্যতিক্রম আছে, সেটা একটা হচ্ছে মনন্তর আর একটা হচ্ছে তেপান্তর। অন্তর দেখলেই যে হবে সেটা না, এই দুটো শব্দ ব্যতিক্রম, বাকিগুলো আমরা অন্তর দেখলে বুঝি যে এটা হচ্ছে মূলত নিত্য সমাসের উদাহরণ। এই দুটোর ব্যাখ্যা কেমন একটা সন্ধি, এটা সন্ধি মনু যোগ অন্তর, এটা হচ্ছে মূলত সন্ধি। এবং আর একটা হচ্ছে মূলত দ্বিগু সমাসের উদাহরণ, এটা হলো মূলত তিন প্রান্তের সমাহার, তিন প্রান্তের সমাহার তেপান্তর, এটা হলো দ্বিগু সমাস। তাহলে আমরা কমেন্ট নিয়েছি, অনেকগুলো কমেন্ট পড়েছি, সবাই সঠিক উত্তর করেছে, রাইট। অনেকে আবার উদাহরণ দিচ্ছে দেশান্তর, হ্যাঁ দেশান্তর হবে, এখানে দেশান্তর হতে পারে, রূপান্তর হতে পারে, অনেকগুলো উদাহরণ এরকম হতে পারে। আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। ইডিওলেক্ট, ইডিওলেক্ট শব্দের অর্থ কি? ইডিওলেক্ট এটা খুবই সহজ প্রশ্ন বলবো না, কিন্তু এটা খুব একটা ব্যাখ্যা করার জায়গা নেই। আপনারা সবাই কমেন্ট করেন ইডিওলেক্ট শব্দের অর্থ কি হবে। এটা অনেক জায়গায় বইয়ে ভুল ব্যাখ্যা দেখেছি আমরা এটা সঠিক করার চেষ্টা করব। ইডিওলেক্ট শব্দের অর্থ কি? তো এটার সঠিক উত্তর হবে হচ্ছে ব্যক্তি ভাষা। ব্যক্তি ভাষা আমরা বাংলা একাডেমিতে দেখি, এটা হচ্ছে স্বভাষা। স্বভাষা বলতে আসলে নিজ, স্ব মানে হচ্ছে নিজ ভাষা বা ব্যক্তি ভাষা। তো অনেকগুলো বই এটা
দেওয়া আছে ঘ উপভাষা, কিন্তু উপভাষা হবে না, এটা হবে হচ্ছে ব্যক্তি ভাষা। এখান থেকে আর কি প্রশ্ন আসতে পারে? আসতে পারে হচ্ছে ডায়ালেক্ট। ডায়ালেক্ট মানে হচ্ছে উপভাষা। আর কথ্য ভাষা এটাও আসতে পারে কলোকুইয়াল। কলোকুইয়াল শব্দের অর্থ হচ্ছে কথ্য ভাষা। এবং প্রমিত ভাষা এটা তো মূলত স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড স্পিচ মানে হচ্ছে প্রমিত ভাষা। তো এটা খুব সহজ। অনেকে কমেন্ট করছে, কমেন্টগুলো আমরা পড়ি। অনেকেই বলছে খ হবে, কেউ বলছে যে ডি হবে। আসলে ডি হবে না, আমরা খ নিচ্ছি, ব্যক্তি ভাষা হবে। আমি কেন সেটার ব্যাখ্যা দিয়েছি। অনেকে বলছে উপভাষা, উপভাষা আসলে হবে না, ওটা মূলত তারা ভুল ব্যাখ্যা দিয়েছে। এটা অভিধান থেকে না হয়েছে, এটা হচ্ছে মূলত ব্যক্তি ভাষা হবে। ঠিক আছে, আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। পরবর্তী স্লাইডে বিশ্ব কবিতার কোন কবিতাটি উৎসর্গ করেছিলেন বিদ্রোহী কবিকে? এইখানে মূলত প্রশ্নটি একটু ভুল হয়েছে, একটু আমরা কারেকশন করব। এখানে কবিতা লিখেছে, মূলত এটা কবিতা না। রবীন্দ্রনাথ ঠাকুর তার একটি গীতিনাট্য, মূলত নজরুলকে উৎসর্গ করেছিলেন। সেটা কি আমরা একটু কমেন্ট করি। সবাই আমরা কম বেশি এটা জানি, সবাই একটু কমেন্ট করে জানাই এটা সঠিক উত্তর কি হবে। আমরা একটু কমেন্টগুলো পড়ি। মিতা সরকার, হাফসা ফারজানা কাকলি, অনেকে কমেন্ট করছে। সবাই একটু শেয়ার করো, বেশি বেশি শেয়ার করো। আমাদের লাইভ আরও চাই, আর যেন অনেক লোকের সমাগম হয়, অনেকে যেন এই প্ল্যাটফর্মের সাথে পরিচয় হয়, সবাই যেন দেখতে পারে। সবাই একটু শেয়ার করে দাও। যারা আমার পরিচিত যারা রয়েছে তাদের কাছে আহ্বান করছি এই পেজটিকে সর্বোচ্চ শেয়ার করার জন্য। তাহলে এটা সঠিক উত্তর হবে বসন্ত। সেটা আমরা সবাই জানি। 1923 সালে মূলত এই গীতিকাব্যটি প্রকাশিত হয় এবং তিনি মূলত নজরুলের সম্মানার্থে, তখন তিনি মূলত ব্রিটিশ সরকারের রাজ অপরাধে বা ব্রিটিশ সরকারের রোষানলে পড়ে তিনি মূলত কারাগারে ছিলেন। তার সম্মানার্থে রবীন্দ্রনাথ ঠাকুর তাকে সাপোর্ট করার জন্য ভালোবেসে তাকে তিনি এই কাব্যটি, এই গীতিকাব্যটি, মূল গীতিনাট্যটি তিনি তাকে উৎসর্গ করেছিলেন। আর পরবর্তীতে অবশ্য 1928 সালে কাজী নজরুল ইসলাম তার যে কাব্য সঞ্চিতা, এই সঞ্চিতা কাব্যটি তিনি রবীন্দ্রনাথ ঠাকুরকে আবার উৎসর্গ করেছিলেন। এই হলো মূলত এই প্রশ্নের সঠিক উত্তর। একটু নিয়ে নিই কারা কারা উত্তর করেছে। বসন্ত, খোরশেদ আলম, মিনতি মজুমদার, তাহিরা সুলতানা, অনেকেই কমেন্ট করেছে। সমীরণ সরকার, সময়ের লিপিকা তারা জানিয়েছে সঠিক উত্তর। আসমা তাবাসসুম মিষ্টি, সঠিক উত্তর বসন্ত। তো এটা সহজ প্রশ্ন। আমরা এখান থেকে আর কি প্রশ্ন আসতে পারে? সঞ্চিতা আসতে পারে। আর এটা ঘরে বাইরে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা বিখ্যাত উপন্যাস। এটা হলো তার চলিত বাংলায় লেখা প্রথম উপন্যাস, চলিত বাংলায় প্রকাশিত প্রথম উপন্যাস রবীন্দ্রনাথ ঠাকুরের, চলিত বাংলা ভাষায় রচিত প্রথম উপন্যাস। তো আমরা পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। জিজ্ঞাসিব জনে জনে কোন কারকে কোন বিভক্তি? সবাই একটু আপনারা উত্তর করেন। এটাও সহজ একটা প্রশ্ন, বারংবার পরীক্ষায় এসেছে, বিভিন্ন পরীক্ষায় এটা এসেছে। সবাই একটু শেয়ার করি, কমেন্ট করি। মেহজাবিন হক, সাইদুর রহমান, শুকুর, শারমিন শম্পা, আমার কলেজের কলিগ শারমিন শম্পা কমেন্ট করছে এক্সিলেন্ট। ধন্যবাদ সবাইকে। আমরা আর একটু শেয়ার করার চেষ্টা করি, সর্বোচ্চ পৌঁছানোর চেষ্টা করি সবার কাছে ক্লাসটি, যাতে আমার পরিচিত অনেকেই রয়েছে, বিভিন্ন জেলায় রয়েছে, তারা এটা ক্লাসটা দেখতে পারে। সবাই একটু শেয়ার করার চেষ্টা করি। তাহলে জিজ্ঞাসিব জনে জনে, এখানে মূলত জনে জনের নিচে দাগ, এটা কোন কারকে কোন বিভক্তি বলতে হবে। তা আমরা জানি যদি আমরা ক্রিয়াকে কি বা
কাকে দ্বারা প্রশ্ন করি তাহলে যে উত্তর পাই সেটাই কর্মকারক। এটা একটা গতানুগতিক ব্যাখ্যা। এখান থেকে একটু আমাদের অনেক প্রশ্ন ভুল হয়, সেটার একটু আমরা চেষ্টা করব যাতে এই প্রশ্ন আমাদের ভুল না হয়। সেটা কিভাবে আমরা এটা ভুল থেকে শুধরাতে পারবো, কিভাবে সব সময় যে আমরা ক্রিয়াকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে কর্মকারক পাবো এমনটা না। এখানে আমরা পাচ্ছি যে জিজ্ঞাসিব জনে জনে, তা জিজ্ঞাসার কাজটা তো কেউ করবে, অর্থাৎ জনে জনে নিয়েকেই মূলত কাজটা সম্পাদিত হবে। অর্থাৎ ক্রিয়া যাকে কেন্দ্র করে কাজটা সম্পাদন করে সেটাই মূলত হচ্ছে কর্মকারক। এটা মনে রাখতে হবে আমাদের। যাকে অবলম্বন করে, যাকে অবলম্বন করে, যাকে অবলম্বন করে, যাকে অবলম্বন করে ক্রিয়া সম্পাদিত হয়, সম্পাদিত হয় সেটাই মূলত হচ্ছে কর্মকারক। তাহলে সবসময় কিন্তু আমরা কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর পাবো না। যেমন আমরা যদি দেখি বা বলি যে জল পড়ে, এখানে জল পড়ে, জল পড়ে, তাহলে জল কোন কারকে কোন বিভক্তি? তাহলে অনেকেই বলবে যে কি পড়ে, তাহলে কি পড়ে, জল পড়ে, কি দিয়ে প্রশ্ন করছি জল, তাহলে মনে করবে কর্মকারক। আসলে কিন্তু এটা কর্মকারক না, কারণ জল তো এখানে নিজেই পড়ছে, জল পড়ে, এটা কিন্তু কর্তৃকারক। তো এগুলো আমরা একটু খেয়াল রাখবো। অধিকরণ হবে না, করণ হবে না, অবদান হবে না, সেগুলোর ব্যাখ্যা অনেক হিউজ, সেটা আমরা যাচ্ছি না, আমরা প্রশ্ন অনুযায়ী সমাধান করলাম। আশা করছি পরবর্তী কোনো ক্লাসে আবার এগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ আমরা আবার আসব। আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। যারা কমেন্ট করেছে একটু দেখি। এমডি আসাদ বলছে যে সাউন্ড কম কেন জানতে চাই। সাউন্ড কম হচ্ছে বুঝতে পারছি না কেন। আচ্ছা, কর্তৃপক্ষ দেখবে কেন কম, সেটা অবশ্যই ঠিক করা হবে। ধন্যবাদ তোমাকে জানানোর জন্য। খোরশেদ আলম, মাসুরা খাতুন, মাসুরা রহমান, সময়ের লিপিকর অনেকেই কমেন্ট করছে। আরও বেশি একটু শেয়ার চাই। ধন্যবাদ সবাইকে। এখন আমরা দেখি যে অবিরাম যাত্রার চির সংঘর্ষে একদিন সে পাহাড় টলবেই, এই উক্তিটি বা কবিতা অংশটি কার রচনা? এটাও কমন একটা প্রশ্ন, যদিও খুব বেশি পরীক্ষা আসেনি এবং এটা ব্যাখ্যা তেমন জায়গা নাই, এটা আমাদের সরাসরি মুখস্থ করতে হবে। এই কবিতাটি কার লেখা, কবিতা অংশটি? এটা হচ্ছে সিকান্দার আবু জাফর। সিকান্দার আবু জাফর, এই প্রশ্নের উত্তরটা আমরা নিব। আপনারা একটু উত্তর করেন, কি হবে উত্তর? সিকান্দার আবু জাফর সঠিক উত্তর। তার একটা মূলত বিখ্যাত গান আছে যে সংগ্রাম চলবেই, সংগ্রাম চলবেই কবিতা, সেখান থেকে গান। সেই গানেরই মূলত একটা অংশ হচ্ছে অবিরাম যাত্রার চির সংঘর্ষে একদিন সে পাহাড় টলবেই। সবাই একটু কমেন্ট করো, সবাই একটু শেয়ার করলে সবাই উপকৃত হবে। আপনারা সবাই একটু কমেন্ট করেন। এটা ঠিক হবে, একটু ঠিক হবে, এটা ঠিক হয়ে যাচ্ছে আশা করছি। এখন সবাই একটু আপনারা জানান, কমেন্ট করেন যে কেমন সাউন্ড ঠিক আছে কিনা। আমার এক বন্ধু কমেন্ট করছে, সাব্বাস বন্ধু। কৃষ্ণ, ধন্যবাদ কৃষ্ণ। রুমা আক্তার উত্তর করেছে ক। সবাই একটু শেয়ার করি, সাউন্ড এখন ক্লিয়ার আছে কিনা একটু সবাই কমেন্ট করে জানায়, সাউন্ড ঠিক আছে কিনা। ঠিক আছে, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। এখান থেকে আর খুব বেশি ব্যাখ্যা করার জায়গা নেই। আমরা যদি শামসুর রহমানের কথা বলি, এখানে একটু শুধু নামটা সংশোধন করে দিই, শামসুর রহমান। এটা শামসুর রহমান, রহমান, শামসুর রহমান বানানটা এমন হবে। ফরুক আহমদ, সুভাষ মুখোপাধ্যায়ের, তারা অনেক সাহিত্য লিখেছে, অনেক গুরুত্বপূর্ণ সাহিত্যকর্ম রয়েছে। সেগুলো বলতে গেলে ক্লাসটা আরও বিস্তৃত হবে, সেগুলোর ব্যাখ্যা হয়তো পরবর্তী কোনো ক্লাসে আমরা আবার জানবো। এখান থেকে এর বাইরে কিছু প্রয়োজন নেই। আমরা পরবর্তী স্লাইডে চলে যাই।
কোথায় থাকা হয় বাক্যটি কোন বাচ্যের উদাহরণ? তো আপনারা সবাই একটু উত্তর করেন। এই প্রশ্নটা বারংবার এসেছে পরীক্ষায়। কি হবে উত্তর? রিয়াসাদ রায়হান আমার বন্ধু বলছে সুন্দর ক্লাস। বন্ধু হাবিবা ইসলাম শেয়ার করেছে। সাইদুর রহমান শুকুর বলছে গ উত্তর হবে। মিতা সরকার, খোরশেদ আলম অনেকেই শেয়ার করছে, অসংখ্য ধন্যবাদ। মনি মুক্তা অল ক্লিয়ার, এখন সাউন্ড ঠিক আছে, ধন্যবাদ, সাউন্ড ক্লিয়ার। তাহলে আমরা দেখি এটা কি হবে। এটা মূলত সঠিক উত্তর আমরা নিব, আমি বলে দিচ্ছি, এটা হবে ভাব বাচ্য। এটা হবে হচ্ছে ভাব বাচ্য। কেন হবে ভাব বাচ্চে? মূলত যে বাচ্চে মূলত কর্ম থাকে না, সেখানে ক্রিয়ায় প্রধান হিসেবে প্রতীয়মান হয়, সেটাই মূলত হচ্ছে এই ভাব বাচ্য। যেমন কর্তৃ বাচ্চে কর্তা প্রধান, আর কর্ম বাচ্চে মূলত কর্ম প্রধান। আর ভাব বাচ্চে মূলত কর্ম থাকে না, সেখানে মূলত ক্রিয়ায় প্রধান হিসেবে প্রতীয়মান হয়, সেটাই মূলত ভাব বাচ্য। তাহলে দেখো কোথায় থাকা হয়, এখানে থাকার উপরে জোর দেওয়া হচ্ছে, এই জন্য এটাকে আমরা বলছি ভাব বাচ্য। দেখি আমরা উত্তরগুলো নেই। মাসুরা বলছে ভাব বাচ্য, সমীরণ বলছে ভাব বাচ্য, ধন্যবাদ সঠিক উত্তর দেওয়ার জন্য। তাহিরা সুলতানা বলছে যে গ হবে। আশিকুর রহমান গ হবে, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। হাফসা ভাব বাচ্য, ঠিক আছে। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। অভি কোন ভাষার উপসর্গ? অভি, এটা খুব সহজ একটা প্রশ্ন। আমরা যারা উপসর্গ পড়েছি জানি, তারা সবাই হয়তো বলতে পারবে এটা। তো উপসর্গ প্রধানত আমরা দুই প্রকার জানি, একটা হচ্ছে বাংলা উপসর্গ, একটা হলো তৎসম উপসর্গ। সেই উপসর্গগুলো যাদের মনে আছে তারা নিঃসন্দেহে এটা উত্তর করতে পারবে। তো সবাই আপনারা একটু কমেন্ট করেন এটা সঠিক উত্তর কি হবে। ক্লাস তো আর বেশিক্ষণ বাকি নেই, ক্লাস শেষের দিকে, কিন্তু আমার মনে হচ্ছে যে আমার শুভাকাঙ্ক্ষী অনেকে এটা শেয়ার করেনি। সবার কাছে একটু শেয়ার আহ্বান করছি, আবারও বলছি, শেষ সময় আমার শিক্ষার্থীদের কাছে এটা পৌঁছে যাক যে খলিল স্যার আবারও অনলাইন মাধ্যমে স্যারকে দেখতে পাচ্ছি, তারা যেন এটা জানতে পারে। আতেম আলী কলেজ যারা ছিল, বরিশাল বিশ্ববিদ্যালয়ে অনেক স্টুডেন্ট ছিল শুভাকাঙ্ক্ষী, এবং বাংলাদেশের বিভিন্ন জেলায় আমি ক্লাস নিচ্ছি যারা যেখানে আছে, এবং বর্তমান সরকারি খুলনা সরকারি কলেজের শিক্ষার্থী রয়েছে, এবং আমার আরও যারা কোচিং স্টুডেন্ট আছে তারাও ক্লাসটি দেখছে। সবাই একটু আপনারা শেয়ার করেন ক্লাসটা, যাতে অনেকের কাছে আমার এই ক্লাসটা পৌঁছাতে পারে। তারা কমেন্ট করবে যে স্যারের ক্লাস কেমন হচ্ছে, আমি এই অনলাইন প্ল্যাটফর্মে কেমন করব, বা এখানে ক্লাস নিব কিনা, তাদের অনেকের উপর ডিপেন্ড করছে। তারা যদি আমাকে আগ্রহ উৎসাহ দেয় তাহলে হয়তো ক্লাসটা কন্টিনিউ করতে পারবো। সেজন্য সবার কমেন্টস এবং শেয়ার এগুলো প্রত্যাশা করছি। সবাই একটু আমরা কমেন্ট করি, না হলে কিন্তু আর ক্লাস পাওয়া যাবে না। ক্লাস পেতে গেলে অবশ্যই শেয়ার করতে হবে, কমেন্ট করতে হবে। আশা করছি আমার শুভাকাঙ্ক্ষীরা ক্লাসটা শেয়ার করছে, তাদের অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য। তো অভি মূলত এটা হচ্ছে তৎসম উপসর্গ, এটা আমরা অনেকেই বুঝতে পারছি, অনেকে কমেন্ট করেছে, আমি কমেন্টগুলো পড়বো। এটা হচ্ছে তৎসম উপসর্গ। উপসর্গ আমরা দেখি বাংলা উপসর্গ 21টা এবং তৎসম উপসর্গ 20টা। তৎসম উপসর্গ মূলত এটা হচ্ছে, অভিটা হলো তৎসম উপসর্গ। সবাই একটু উপসর্গ গুলো আমরা মুখস্থ করে ফেলবো। বাংলা 21টা এবং তৎসম 20টা, এটা মুখস্থ থাকলে আমাদের এটা উত্তর করতে কোনো সমস্যা আশা করি হবে না। তো পরবর্তী স্লাইডে আমরা চলে যাই। কমলাকান্তের দপ্তর বঙ্কিমচন্দ্রের কোন ধরনের রচনা? এটাও খুব সহজ একটা প্রশ্ন, সবার কাছে কমেন্ট প্রত্যাশা করছি। দেখি আমরা উত্তরগুলো নেই। হাবিবা ইসলাম বলছে খ, ঠিক আছে। মিতা সরকার তৎসম, মেহজাবিন হক খ, অনেকে উত্তর দিচ্ছে। তামিম ইকবাল বলছে হ্যালো স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আসা 10টা শেয়ার করেছি, স্যার অনেকেই শেয়ার করছে, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। এডুটোরিয়ান এই প্ল্যাটফর্মকে আমরা পরিচিত করাবো, তার মধ্য দিয়ে অনেকে উপকৃত হবে। এটা একটি অনন্য অনবদ্য প্ল্যাটফর্ম অনলাইনে ক্লাস করার জন্য। আমি আশা করছি এখান থেকে বহু শিক্ষার্থী উপকৃত হবে, এবং একটি অথেন্টিক এবং একটি ভালো প্ল্যাটফর্ম,
এখানে এক ঝাঁক বিসিএস ক্যাডার তারা এখানে ক্লাস নিচ্ছে এবং তাদের সর্বোচ্চ অভিজ্ঞতা এখানে নিংড়ে দিচ্ছে। তো সকলের জন্য এই প্ল্যাটফর্মটি ভালো হবে এটা প্রত্যাশা করছি এবং আস্তে আস্তে সবার কাছে এটা গ্রহণযোগ্যতা পাবে নিঃসন্দেহে। তো আমরা এই প্রশ্নের উত্তরটা নেই। উত্তরটা গ হবে। মিতা সরকার, সমীরণ সরকার গ বলেছে, রম্য রচনা বলেছে। আসলে রম্য রচনা হবে, এটাও সঠিক উত্তর হবে রম্য রচনা। রম্য রচনা। তাহলে এখান থেকে আর কি প্রশ্ন আসতে পারে আমাদের? তার যে প্রবন্ধ থেকে দুটো প্রশ্ন আসতে পারে, তার বিখ্যাত দুটো প্রবন্ধ, একটা হচ্ছে প্রবন্ধ গ্রন্থ, একটা হচ্ছে লোকরহস্য এবং আর একটা হলো সাম্য। এই দুটো প্রবন্ধ গ্রন্থ পরীক্ষা আসতে পারে। এছাড়া তার একটা কাব্যগ্রন্থ, খুব বেশি আসলে কাব্য তিনি বিখ্যাত হতে পারেননি। তিনি মূলত একজন শ্রেষ্ঠ ঔপন্যাসিক, যিনি মূলত বাংলা উপন্যাসের জগৎকে তিনি দেখিয়েছেন, চিনিয়েছেন। বাংলা উপন্যাসের যে পথ পরিক্রমা, বাংলা উপন্যাসের যে পথরেখা, তিনি সেটিকে মূলত সমৃদ্ধ করেছেন। তো তার কাব্যগ্রন্থ একটা ললিতা তথা মানস, এটাই তার কাব্যগ্রন্থ। পরীক্ষা আসলে এটা আসতে পারে। তার ঐতিহাসিক উপন্যাস একটা, সেটাও পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো রাজসিংহ। এই রাজসিংহ উপন্যাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কোনো পরীক্ষার জন্য, বিশেষ পরীক্ষা সহ নিবন্ধন, প্রাইমারি সকল পরীক্ষার জন্য রাজসিংহ উপন্যাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজসিংহ তার একমাত্র ঐতিহাসিক উপন্যাস যেখানে মূলত ইতিহাসের বিষয় সম্পৃক্ত, সেটাই মূলত হচ্ছে এই উপন্যাসে উঠে এসেছে, রাজসিংহ। তো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। যারা কমেন্ট করছে, বলেছে ফাহিম, বলেছে গ, মিতা সরকার, মল্লিকা শিল্পী গ, সময় লিপিকা তাহিরা সুলতানা, সবাই সঠিক উত্তর দিয়েছে। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমরা পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। এরপরে আমরা দেখি যে কুসুম শব্দের সঙ্গে বহুবচনের কোন রূপটি মানানসই। এটা উত্তর আপনারা একটু দেন, কি সঠিক উত্তর কি হবে, আমরা ব্যাখ্যা দিব। আমরা জানি অনেকগুলো ওই বহুবচন বাচক শব্দ রয়েছে যেগুলো মূলত অপ্রাণীবাচক শব্দের পূর্বে বসে বহুবচন এটা প্রকাশ করে। তো সেক্ষেত্রে এখানে কুসুম শব্দের অর্থ তো ফুল, কুসুম শব্দের অর্থ হলো ফুল। তাহলে এই ফুলের সাথে মূলত কোন বহুবচন রূপটি মানানসই, সেটা একটু সবাই আমরা কমেন্ট করার চেষ্টা করি। দেখি আমরা কমেন্টগুলো নিব। কমেন্ট করছে চঞ্চল বসরা, বলছে যে সি হবে। মল্লিকা শিল্পী বলছে সি হবে। সময়ের লিপিকর, অনেকেই কমেন্ট করছে। আরও কমেন্ট চাই, সবাই একটু ক্লাসটা শেয়ার করো। কমেন্ট করে উৎসাহ দিলে হয়তো আরও ক্লাস নিতে পারবো। তোমাদের যদি ভালো লাগে, মনে হয় যে না খলিল স্যারের ক্লাস দরকার, শেয়ার করছি, সবার কাছে পৌঁছাচ্ছি, তাহলে হয়তো পরবর্তী ক্লাসে আবার দেখা হবে তোমাদের সাথে। তো দেখো, এখান থেকে আমরা কুসুম, কুসুম এর সাথে দুটো উত্তর আমরা এখান থেকে যাবে, একটা হচ্ছে কুসুম নিচয় এবং একটা হলো কুসুম দাম। এই দুটোই সঠিক উত্তর। তো দুটোই সঠিক উত্তর। এখানে এই দুটো হবে না, পর্বত, পর্বতমালা হয়, পর্বতমালা এবং তারকারাজি এরকম হয়, কিন্তু কুসুমের সাথে মালা এবং রাজি যায় না। তাহলে সবচেয়ে মানানসই হচ্ছে দুটো, কুসুম নিচয় এবং কুসুম দাম। ঠিক আছে, আমরা পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। যত্ন করিলে রত্ন মিলিবে, এখানে করিলে কোন ক্রিয়ার উদাহরণ? তো এই প্রশ্নের মূলত উত্তর এবং ব্যাখ্যার মধ্য দিয়ে আমাদের আজকের অনলাইন ক্লাস এবং আজকের প্রশ্নের ব্যাখ্যা শেষ হবে। এই সমাজসেবা ফিল্ড সুপারভাইজার 20টা বাংলা প্রশ্ন ছিল, সেগুলো আমরা এই প্রশ্নের মধ্য দিয়ে শেষ করছি। এটার ব্যাখ্যা বলবো, সবাই আপনারা একটু কমেন্ট করেন এটার কি উত্তর হবে। সবাই একটু উত্তর করার চেষ্টা করেন আপনারা, সঠিক উত্তর কি হবে, এটা ব্যাখ্যা দিয়ে মূলত আমরা আজকের ক্লাসটা শেষ করব। তো যারা সাপোর্ট করছেন এবং নিজের পেজে শেয়ার করছেন, সবাইকে জানাচ্ছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি চাইবো আরও বেশি বেশি এটা আপনারা শেয়ার করেন, যাতে আমি আরও বেশি
ভালো ক্লাস নেওয়ার জন্য উৎসাহ পাই। আপনাদের অনুপ্রেরণা না পেলে তো আমি আসলে ক্লাস ভালো করতে পারবো না। মনে হবে যে ক্লাস ভালো হচ্ছে না, তাহলে এটা দরকার নাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন স্যার? শেয়ার ডান। হাফসা হাসান ইমরান হাসান ইমরান কমেন্ট করছে। রোকসানা আক্তার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হাসান ইমরান অনেকেই কমেন্ট করছে, আমার যারা পরিচিত আছে। তো আমরা দেখি এখানে ব্যাখ্যা করি। করিলে, আসলে করিলে এটা আহ, আহ, প্রথমে দেখি আমরা বাদ দিব। করিলে দেওয়াই আছে, করিলে দেওয়াই আছে যে, তাহলে বলছে যে অনুক্ত তো হবেই না, বাদ দিলাম যে অনুক্ত ক্রিয়া তো না, উক্ত তো করাই আছে। এটা তো উক্ত স্পষ্ট দেখতে পাচ্ছি আমরা আছে, তাহলে প্রথম বাদ দিলাম অনুক্ত। তাহলে অনুক্ত ক্রিয়া কি? অনুক্ত ক্রিয়া হচ্ছে যেটা মূলত উজ্জ থাকে। বললাম যে তোমার মা কেমন, তোমার মা কেমন। তাহলে এখানে তো সেই ভার্বটা আমি দেখতে পাচ্ছি না, ক্রিয়াটা অনুক্ত আছে। তোমার মা কেমন আছে বা থাকা ক্রিয়াটা এখানে অনুক্ত, মানে উজ্জ আছে। এটা মূলত অনুক্ত ক্রিয়া। দ্বিকর্মক, এটাও বাদ যাবে। কেন বাদ যাবে? যখন আমরা দেখি একটা বাক্যের মধ্যে দুইটা কর্ম আছে, সেটাই মূলত দ্বিকর্মক ক্রিয়া। যেমন আমরা যদি একটা বাক্য লিখি যে স্বরাজ তার ভাইকে চিঠি লিখছে বা লিখেছে, স্বরাজ তার ভাইকে চিঠি লিখেছে, তাহলে এটা হচ্ছে দ্বিকর্মক ক্রিয়ার ক্রিয়া হচ্ছে, এটা হলো লিখেছে। কেমন? দ্বিকর্মক ক্রিয়া, এখানে দুইটা কর্ম। কি কি? কি লিখেছে? চিঠি লিখেছে। কাকে লিখেছে? ভাইকে লিখেছে। তাহলে এখানে আমরা দুটো কর্ম পেলাম এবং দুটো কর্মের একটা ক্রিয়া, সেটা হচ্ছে লিখেছে। তাহলে দুইটা অপশন বাদ গেল। এখন সমাপিকা এবং অসমাপিকা। তাহলে এখান থেকে আমরা উত্তরটা নেই, দেখি। হাসান ইমরান এটা বলেছে যে অসমাপিকা। রোকসানা বলছে অসমাপিকা। সাইদুর রহমান শুক্র বলছে অসমাপিকা। মাসুরা রহমান বলছে শুভকামনা। এই শুভকামনা কোত্থেকে আসলো? বলবে যে উত্তর কোনটা, না বলে বলছে শুভকামনা। ধন্যবাদ। তবুও অসমাপিকা ক্রিয়া, আসলে সবাই সঠিক বলছে, ম্যাক্সিমাম সঠিক কথাই বলছে। এলে উত্তর হবে হলো অসমাপিকা। অসমাপিকা ক্রিয়া এবং সমাপিকা ক্রিয়ায় দুটো জিনিস আমরা ব্যাখ্যা করব। যখন দেখব যে একটা বাক্যের যে ক্রিয়া আমার মনের ভাব পরিপূর্ণ হয়ে প্রকাশ করছে, সেটাই মূলত সমাপিকা ক্রিয়া। একটা ক্রিয়া মনের ভাব সম্পূর্ণ প্রকাশ করছে। আমি কাজটি করেছি, এখানে যে করেছি এটা হলো মূলত সমাপিকা ক্রিয়া। আর একটা ব্যাখ্যা আমরা বলতে পারি, যদি আমরা দেখি অন্তস্থ এ কার, তে এবং লে, এই তিনটা যদি দেখি কোনো বাক্যের সাথে, কোনো ক্রিয়ার সাথে যুক্ত আছে, তাহলে বুঝবো সেটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। অসমাপিকা ক্রিয়া সেটা কেমন? তুমি কাজটি করিলে ভালো হবে। এই যে করিলে, এখানে লে, ঠিক আছে। তারপরে তে, তোমাকে কাজটি করতে হবে। এই যে তে। তাহলে আমরা বুঝতে পারলাম, যখন দেখব যে একটা বাক্যের ক্রিয়া মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ করতে পারছে না, সেটা আমরা এমনিতেই বুঝবো সেটা অসমাপিকা ক্রিয়া। তাছাড়া আমরা যদি এগুলো মনে রাখি, অন্তস্থ এ, তে, লে, এইগুলো যদি কোনো ক্রিয়ার সাথে যুক্ত হয়, তাহলে অবশ্যই সেটা অসমাপিকা ক্রিয়া হবে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো, আপনারা সবাই বুঝতে পেরেছেন। সবার জন্য শুভকামনা থাকবে। সবাই আমাকে সাপোর্ট করেন এবং এই প্ল্যাটফর্মকে সাপোর্ট করেন। এই প্ল্যাটফর্ম আমি আগেই বলেছি, বাংলাদেশের একটি অনবদ্য অনন্য প্ল্যাটফর্ম হিসেবে সবার সামনে প্রতীয়মান হবে এবং তারা খুব ভালো একটা সার্ভিস দিবে এখান থেকে। তাদের শিক্ষার্থীরা আসলে প্রকৃতপক্ষে উপকৃত হবে। তো একটি গল্প বলে আমরা আজকের ক্লাস শেষ করব। সেই গল্পটি একটু লিখছি বোর্ডে, আমি একটা কোটেশন লিখব, লিখে আমরা এই ক্লাসটা শেষ করব। তো ক্লাসগুলো কেমন লাগলো সবাই একটু আপনারা কমেন্ট করে জানাবেন
এবং তাহলেই মূলত আমরা উৎসাহ উদ্দীপনা পাবো ক্লাসগুলো নেওয়ার জন্য, এবং এই প্ল্যাটফর্মেও আসলে আগ্রহ প্রকাশ করবে যে আমরা এই ক্লাসগুলো কন্টিনিউ করলে সবাই সেবা পাবে, উপকৃত হবে। তা না হলে তো এই প্ল্যাটফর্মটি চলবে না। সবার সাপোর্ট, শেয়ার, এটাই মূলত এই প্ল্যাটফর্মকে বাঁচিয়ে রাখবে। সেজন্য আমরা সর্বোচ্চ শেয়ার করব, সবাইকে জানাবো, তাহলে